শুভেচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে থেকে যারা সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অথবা পরে আমাদের অনুষ্ঠানটি রিপিট টেলিকাস্টে দেখবেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইউসিবি টু দ্য পয়েন্টে। আজকের দিনটা বাংলাদেশের জন্য একটুখানি বিশেষ, যদিও একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, তবে সেই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের গণতন্ত্র চর্চা, আমাদের ইতিহাসের সঙ্গে এমনভাবে জড়িত এবং একটা দীর্ঘ সময় পর গণতন্ত্রের চর্চা। ডাকসু নির্বাচনের কথা বলছিলাম প্রিয় দর্শক, সেটিতে ইতিমধ্যে ভোট গ্রহণ শেষ হয়ে ভোট গণনা শুরু হয়েছে এবং আমি যেই সময়ে আপনাদের সাথে কথা বলছি ঠিক সেই সময়ে প্রায় 8:30 বাজে এবং এখানে ছাত্রদল মনোনীত প্যানেল যারা রয়েছেন তারা ভোট কারচুপির অভিযোগ জানিয়ে এখন বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে। আর অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা চলছে, এখন আমরা জানি না আসলে কে বিজয়ী হবেন। তবে অনেকেই বলছেন ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে, আবার প্রার্থীদের অনেকে অভিযোগ করেছেন যে কারচুপি হয়েছে। আমি যদি একটু পড়ি, ডাকসু নির্বাচনে কারচুপি হয়েছে, ছাত্রদল ধৈর্য ধারণ করেছে, ভোট গণনাকে প্রভাবিত করার চেষ্টা হলে সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে, ক্যাম্পাসের আশেপাশে এলাকায় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নেতাকর্মীদের অবস্থান মুক্ত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এই যখন পরিস্থিতি, তখন আমরা আসলে বিশেষজ্ঞদের কথা শুনতে চাই। আজকে আমি স্টুডিওতে পেয়েছি আমাদের নাগরিক ঐক্যের সম্মানিত আহ্বায়ক এবং আজকে যার পরিচয়টি আমি এভাবে দিতে চাই, তিনি ডাকসুর সাবেক ভিপি জনাব মাহমুদুর রহমান মান্না। স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক এবং কলামিস্ট জনাব আনিস আলমকে। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি সাবেক ভিপি ডাকসু মাহমুদুর রহমান মান্না, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। এইবারের আপনি নিশ্চয়ই সারাদিন খোঁজ খবর রেখেছেন, যেহেতু এটার সঙ্গে আপনার একটা নস্টালজিয়া আছে, জড়িত রয়েছে। আপনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন এবং এখন পুরোপুরি রাজনীতিবিদ হিসেবে আছেন। তো কেমন দেখলেন ডাকসু নির্বাচন? আমি দেখলাম, আমি তো বাইরে। শুনলেন কি, জানলেন কি? টিভিতে যা দেখলাম, টিভিতে যা দেখেছি ওটা কোনো দেখা নয় আসলে, কীরকম হচ্ছে যে ভিতরে তা দেখা যায় না। কিন্তু প্রতিক্রিয়া হিসেবে নেতারা, ছাত্র নেতারা যেরকম বললেন, রিপোর্টাররা যেটা বললেন, সেটাকে আমি ভালো বলবো। একদম শেষের দিক থেকে কিছু কিছু কথা উঠেছে, অভিযোগ উঠেছে, যেটা শেষ সময় আপনি পড়েই শোনালেন তাদের অভিযোগের ব্যাপারে। এই অভিযোগগুলো ধর্তব্যের মধ্যে কতখানি আমি বলতে পারবো না, তবে খুব মেজর অভিযোগ না। আমি এরকম সময় নির্বাচন করেছি বা নির্বাচন পরিচালনা করেছি। ধরেন আমি যদি 73 সেপ্টেম্বর ইলেকশনের কথা বলি, ডাকসুতে 1973 সালে, আমি তখন ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম। আমাদের প্রেসিডেন্ট মাহবুল হক ভিপি প্রার্থী হয়েছিলেন, ব্যাপক ভোটে পাশ করেছিলাম। আমাদের বিরুদ্ধে প্যানেল ছিল যৌথ, ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন মিলে, কিন্তু হেরে গেছিল তারা। ফলাফলটা ঘোষণা করা হয়নি, তার আগে এর ব্যালট বাক্স হাইজ্যাক করা হয়েছিল। চলতে ফিরতে পথের মধ্যে শহীদুল্লাহের নিচে আমাকে 10-20টা স্টেট গার্ড একসাথে ধরে অনেকক্ষণ আটকে রেখেছিল। তারপরে যে হুটোপুটির মধ্যে পরে বেরিয়ে আসে, অথবা তারাই বুঝেছে যে আমি ছাত্রলীগের সেক্রেটারি, কিছু করলে অসুবিধা হয় বা ঠিক হবে না, সেটা দেখেছি। আবার আমি যে দুটো নির্বাচন করেছি, 79, 80, 81, ওই নির্বাচনটা তুলনামূলকভাবে ভালো হয়েছে, যদিও অভিযোগ খুব তীব্র উঠেছে। যেমন আমার বিরুদ্ধে, আমাদের প্রতিপক্ষ তখন আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ওবায়দুল কাদের, ওনারা একটা মার্কশিট ছাপিয়ে বলেছিলেন যে আমি আসলে পাশই করে এই পরীক্ষায় কীরকম জাল, মানে মার্কশিট জাল করে ভর্তি হয়েছি ইত্যাদি ইত্যাদি। তা আমি আবার ওটা কাউন্টার করেছিলাম, ওটা টেকে নাই। তো তখন ওই রকম একটা ব্যাপার ছিল। এইবারে আবার আমি দেখছি যে এরকম নাই, অলমোস্ট ধাক্কাধাক্কি নাই, গালাগালি নাই, অভিযোগ আছে এবং সে অভিযোগগুলো হয়তো তলিয়ে দেখাও যেতে পারে। যেমন বলেছে যে এক দলের প্রার্থীর কথা বলেছে, আপনি তো ছাত্রলীগের মধ্যে ঢুকেছিলেন, আপনি মিছিল করেছেন, আপনি আমাদের উপরে আন্দোলন করার সময় হামলাও করতে এসেছিলেন, জানি না। বলেছে আমরা পারলে, আমরা চাইলে ভিডিও দেখাতে পারবো। মানে অভিযোগ এত দূর গেছে। ওইটা বাদ দিলে ওভারঅল ইলেকশন হয়ে গেছে, পিসফুল হয়েছে, গোড়া হচ্ছে এবং গোড়ার পদ্ধতিটাও যেরকম করে করা হয়েছে সেটা আমি ভালো দেখছি। এইটা একটা টার্নিং পয়েন্ট হতেও পারে আমাদের এখানে, যখন নির্বাচন নিয়ে এত ছেলে খেলা, এত অন্যায় হয়েছে, এত কারচুপি ইত্যাদির অভিযোগ আছে, সেখানে ডাকসুর এই নির্বাচন একটা ভালো নির্বাচনের উদাহরণ হতে পারে। আমরাও সেটি চাই। এখন ফলাফলের অপেক্ষা এবং পরবর্তী নির্বাচন পরবর্তী কি হয় আসলে। জনাব আনিস আলমগীর,
ছাত্র দলের যে সাধারণ সম্পাদক রয়েছেন কেন্দ্রীয় কমিটির, তিনি বলেছেন যে ঢাবি ভিসির সামনেই তিনি বলেছেন, এই অভিযোগ এনেছেন ভিসির সঙ্গে জামাত শিবির এবং ঢাবি প্রক্টরের সঙ্গে জামাত শিবিরের বহুমাত্রিক সম্পর্কের কথা বলেছেন। মানে একটা নির্বাচনের দিন, নির্বাচন মানে হওয়ার পরে এরকম একটা অভিযোগ সরাসরি আনা, এটা এই গুঞ্জন তো অনেক আগে থেকেই আছে রাজনৈতিকভাবে। আপনি আসলে কিভাবে দেখছেন? এবং আরো দুজন ভিপি প্রার্থী কিন্তু এই অভিযোগ এনেছেন শিবিরের পক্ষে ভোট কারচুপির, উমামা ফাতেমা আছেন এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী আছেন। আপনি কেমন করে দেখছেন এটা? প্রশাসনের বিরুদ্ধে শুরু থেকে একটা অভিযোগ ছিল যে বর্তমান ভিসি জামাতের সঙ্গে কোনো না কোনোভাবে লিঙ্ক আছেন, শিবিরের যেসব প্রার্থীরা কিন্তু আছে। কেউ প্রমাণ করতে পেরেছেন এটা? আমি সেটা বলতে দেন আমাকে। তারপরে শিবিরের লোকজনের সাথে তাদের ছবি টবি এগুলো নিয়ে অনেক ক্যাম্পেইন হয়েছে, বাট বাস্তবতা হচ্ছে যে ইলেকশন কি হয়েছে এখানে। প্রশাসন গত কয়দিন যে ক্যাম্পেইন ছিল, যত পুরো প্রক্রিয়াতে প্রশাসন এমন কিছু কি দেখিয়েছে শিবিরের পক্ষে? আমি ব্যক্তিগতভাবে দেখিনি। আমি মনে করি যে অ্যাটমসফিয়ারটা খুব ভালো ছিল, নির্বাচনের পরিবেশ ভালো ছিল, প্রশাসন যতটা সম্ভব একটা নিরপেক্ষতা দেখাতে পেরেছে। ভোট প্রক্রিয়াও আমি মনে করি যে ভোট গ্রহণটাও মোটামুটি সুষ্ঠু হয়েছে। দুই একটা ইনসিডেন্ট এরকম সেরকম হয়, বাংলাদেশের প্রত্যেক জায়গায় হয়, এগুলো নিয়ে এমন কোনো ইস্যু তৈরি করার মতো ইস্যু হয়নি। প্রায় 40,000 ভোটার, এই 40,000 ভোটার, দিস ইজ দ্য ফার্স্ট টাইম একটা মানে একটা অভিনব যে বিষয়টা ছিল, আমরা যখন ভোট দিয়েছি তখন আমরা হলে ভোট দিতাম, এখন হলে ভোট হয়নি, হলের বাইরে কেন্দ্র হয়েছে। সো এটাও একটা এই ভোটের একটা অভিনবত্ব ছিল। তো সেই জায়গায় এসে এতগুলো ছেলে মেয়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করেছে বা ব্যাড ক্যাম্পেইন ছিল, সেগুলো আরেকটা জিনিস, কিন্তু সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্টেজও তারা নিয়েছে। এত এত অভিনব ছিল, সব কিছু ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে তো আমি একটা ছেলেকে খুব পছন্দই করে ফেলছি, যে ওই ভিপি পদে, যে শামীম, খুব ভালো লেগেছিল আমাকে, যে সে কোনো দল থেকে দাঁড়ায় নাই। আমি ভাবলাম যে দল থেকে দাঁড়ায় নাই, কিন্তু সে এত ভালো করছিল ক্যাম্পেইনে। তো তাকে আমি বলছি যে আমি ভোটার হলে আমি দিতাম তাকে ভোট। আমি অন্য কাউকে বলি না যে তোমরা ভোট দাও, আমি ভোটার হলে দিতাম। এখন তোমাদের যদি ভালো লাগে তোমরা হয়তো নিজে, আমাকে দেখলাম যে অনেকেই প্রায় 1,500 শেয়ার হয়েছে আমার স্ট্যাটাস, এবং অনেকে বলছে যে আমরাও যদি পারতাম দিতাম, এবং তার পক্ষে অনেকে ক্যাম্পেইন করলো। তার বিরুদ্ধে আবার কিছু লোক বলে গেছে যে সে নাকি আবার এখন, আমি যেহেতু করছি এখন বোধহয় স্বৈরাচারের দোষর হয়ে গেছে, এই জন্য মানে যেটা হয় আর কি। তো ওভারঅল আমি যেটা বলতে চাচ্ছি, ভালো ক্যাম্পেইন হয়েছে। একটা স্বতন্ত্র প্রার্থীও যেভাবে ক্যাম্পেইন করেছে, আর বিএনপি, জামায়াত তো না, ওরা কি শিবির এবং ছাত্রদল, আর উমামা যে স্বতন্ত্র প্রার্থী, তাদের তারাও কিন্তু ভালো ক্যাম্পেইন করেছে। আমার মনে হচ্ছে এদের মধ্যে থেকে কেউ একজন হবে। এবং যে অভিযোগটা আপনি শুরুতে বললেন যে ছাত্রদলের সাধারণ সম্পাদক যেটা বলল, আমার মনে হয় এটা কথার কথা। কারণ আপনি যদি ভ্যালিড পয়েন্ট না থাকে যে আপনি আমার সাথে সংশ্লিষ্টতা আছে, হ্যাঁ আমি সংশ্লিষ্ট মনে হইতে পারে, আমাকে আপনার মনে হতে পারে যে এই বিএনপি মনা, আরেকজনের মনে হতে আওয়ামী মনা, ওই লোকটাকে জামাতি মনা মনে হয়, জামাতের সাথে তার যেহেতু একটু মাখামাখি আছে, কিন্তু উনি কার্যক্রমে তো প্রমাণ দেন নাই। সেইখানে আমি মনে করি যে ভিসিকে এভাবে অভিযুক্ত করা ঠিক নয়। যেটা এখন সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ভোট তো হয়ে গেল, কিন্তু ভোটের গণনায় যাতে কারচুপি না হয়। এখানে ওদের রিপ্রেজেন্টেটিভ যারা আছে, যারা যেতে চায়, যেভাবে বসতে চায়, দেখতে চায়, এই সুযোগটা দেওয়ার প্রশাসন এই বিষয়ে তাদের যে অভিযোগ যে এই যে ভোটের রেজাল্টটা হয়তো প্রশাসন উল্টে দিতে পারে, যেহেতু ওদের সাথে শিবিরের সম্পর্ক আছে, এই অভিযোগটা যাতে ভিসি না নেন, তার গায়ে যাতে না আসে, ভোট প্রক্রিয়ার সাথে যারা জড়িত আছে, আমি আশা করব যে তাদের শুভবুদ্ধি হবে, যে আমরা খুব শীঘ্রই নিশ্চয়ই রেজাল্টে জানতে পারবো। মাহমুদুর রহমান মান্না, যখন আমরা কথা বলছি তখনই আমি খবর পেয়েছি যে সাদিক কায়েম তিনি বলেছেন, যিনি জামাত শিবিরের বলতে বলতে একসঙ্গে চলে আসে, শিবিরের প্যানেলের ভিপি প্রার্থী, তিনি বলেছেন যে নির্বাচন বানচাল করার চেষ্টা হলে তাদের জন্য শেখ হাসিনার মতো ব্যবস্থা করা হবে। আপনি কি আসলে কেমন করে দেখছেন এই ব্যাপারটিকে, যে আপনারা যখন নির্বাচন করেছেন তখন কি আসলে শিবিরের
ওই রকম প্রভাব ছিল কিনা? আমরা যেটা শুনেছি যে আসলে ওই রকমভাবে এখনই এইবারই সবচেয়ে বেশি তারা সামনের সারিতে বা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। বাস্তবতা আসলে কেমন ছিল? মানে এখন তো দেখছেন যে আওয়ামী ছাত্রলীগ নাই, যদি থাকতো তাহলে কি হতো তা জানি না। আবার ধরেন আমি যদি বলি যদি থাকতো, হাউ ইজ দ্যাট পসিবল? আওয়ামী লীগে যখন নেই তারা থাকবে কীরকম করে, আর এক রকম প্রশ্ন। কিন্তু ওই পরিস্থিতিতে তারা ছিল না। আবার আপনি এরকম করে বলেন ওইটা একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল, তাই তারা ছিল না। পরিস্থিতি যখন স্বাভাবিক তারা তখন আসছে, বিতর্কের মধ্যে যাচ্ছি না। আমার সময় কি হয়েছিল, এখন যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আছেন, ওনাদের নায়েবে আমির, আপনার সাথে বাইরে আমি কথা বলছিলাম, উনি ভিপিতে দাঁড়িয়েছিলেন। তো এখন আব্দুল্লাহ আবু তাহের অনেক পাওয়ারফুল লিডার একজন। আমি ওই ইলেকশনে জিতেছিলাম, তখন তো ওবায়দুল কাদের আমার বিরুদ্ধে ছিল, সেও জিতেন, আমি জিতেছিলাম। বুঝে দেখেন, দুইটা বড় বড় দলের দুই দিকপাল। আমি এখন অত বড় দলের কেউ নই, কিন্তু তখন আমি জিতেছিলাম। তো এখনকার কি পরিস্থিতি? এখনকার পরিস্থিতি হচ্ছে যে ওরা এই পর্যন্ত যে আসলো সেটার একটু ব্যাকগ্রাউন্ড দেখা দরকার এখনকার পরিস্থিতি বোঝার জন্যে। মানে শিবির খুব ইনফ্লুয়েন্সিয়াল হয়ে গেল, বা তারাই এখন ফ্যাক্টর হয়ে গেল, জিতেও যেতে পারো, অন্য কেউ পারলো না কেন? তার মানে তাদের কাজের পদ্ধতিটাই এরকম ছিল যে তারা ঠিকই সারভাইভ করেছে। অথবা ধরেন তারা টিকে যাবার মতো করে তাদের লজিস্টিক ছিল, তাদের সাহায্য করবার শক্তি ছিল, মেবি দেশি মেবি বিদেশি, যেভাবেই হোক তারা সারভাইভ করেছে এবং তারা আছে এখন পর্যন্ত, তারা টিকছে। এই যে তাদের এত কৌশলী হওয়া, তার মধ্যে আমি দেখেছি পারতপক্ষে তারা ক্ল্যাশ অ্যাভয়েড করেছে, ধাক্কাধাক্কি অ্যাভয়েড করেছে। সেই তুলনায় তাদের ভিপি প্রার্থী এখন যে বক্তব্যটা বললেন, এইটা আমার একটু বেশি অ্যাগ্রেসিভ মনে হলো। শেখ হাসিনার পরিণত অভিমানে কার কথা বলছে সে? যে ভিপিতে দাঁড়িয়েছে ছাত্রদল থেকে, সে শেখ হাসিনার মতো পালিয়ে যাবে হেলিকপ্টারে করে? এটা তো আর তুলনা কোনোভাবেই হইতে পারে না। বা ওই দল চলে যাবে, বা তাদের মূল দল বিএনপি ওরকম করে যাবে, এরকম চলে যাবে না। ডাকসুতে যদি তারা যেতেও ধরেন, তার মানে জাতীয় রাজনীতি বদলে গেল, তাদের পক্ষে আসলো, তা তো হবে না। আমি ঠিক এই জায়গাটাই আসলে জানতে চাচ্ছি যে আমরা আসলে জাতীয়ভাবে ডাকসু নিয়ে যেভাবে কথা বলছি, অফকোর্স এতদিন পরে একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন এবং ঢাকা ভার্সিটির মতো জায়গায় সেটা আমাদের সকলের জন্য মানে উৎসাহের একটা উৎসবের জায়গা হয়েছে। কিন্তু জাতীয় রাজনীতি যেভাবে আসলে আস্তে আস্তে মানে জড়িয়ে যাচ্ছে, আপনার কি মনে হয় আসলে কেন্দ্রীয় পর্যায়ের দল বা জাতীয় রাজনৈতিক দলগুলোর উপর আসলে এই নির্বাচনে জেতা হারার খুব এক প্রভাব পড়বে? আমার মনে হয় না। এটা মান্নাওয়াইরা তো সবচেয়ে বড় প্রমাণ। মান্নাওয়াই 2বার ভিপি হয়েছেন, তারপরে ওইখানে ওই সময় আক্তার রায় হয়েছেন। তো ওনারা বাসদের কি প্রভাব ছিল জাতীয় নির্বাচনে? ওইভাবে তো কোনো প্রভাব পড়েনি। তাহলে এখানেও যদি ইভেন আজকে ছাত্রদল যদি জিতে, জাতীয় রাজনীতিতে যে ছাত্রদলের জন্যই বিএনপির জনপ্রিয়তা বেড়ে গেছে, মানুষ খুশি হয়ে গেছে, অন্যান্য, এটা শিক্ষাঙ্গনে একটা প্রভাব পড়তে পারে। এটা দেখে এখানে যারা জিতবে তারা অন্য শিক্ষাঙ্গনে, যেমন রাকসু, জাকসু যে ইলেকশন ডিক্লেয়ার করেছে, বা চিটং ইউনিভার্সিটিতে, তার একটা প্রভাব হালকা পড়তে পারে। কিন্তু জাতীয় রাজনীতিতে কোনো সম্ভাবনা নাই। ইভেন জামাত মানে শিবির যদি আজকে জিতে, এটা দিয়ে কি সারা বাংলাদেশে শিবিরের উপর বড় ধরনের কোনো প্রভাব পড়বে? আমি বিশ্বাস করি না। কারণ জাতীয় রাজনীতির হিসাব আলাদা, ওই লোকগুলো আলাদা, তাদের হিসাব হয় নেতাকে দাঁড়িয়েছে, তারপরে জাতীয় পলিসি কি, অনেক কিছু, ওই এলাকার সাথে ওই ভদ্রলোকের কি সম্পর্ক, সবগুলো নির্ধারিত হয়। আর এখানে ছাত্র সংগঠনের আদর্শ উদ্দেশ্য এগুলো বেশিরভাগই যায়। স্বতন্ত্র প্রার্থী না হলে তো দলীয় ভোটেই বেশিরভাগই হয়। কে তখন কি আদর্শ, কে কতটা ব্যক্তিগত কারিশমা কতটুকু, সেটা অনেক সময় ইগনোর করা হয়। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হলে ঠিক আছে, তার হয়তো বিশেষ গুণে একজন চলে আসে। মোট কথা হচ্ছে জাতীয় রাজনীতিতে আমি মনে করি না বড় ধরনের কোনো আসবে। হালকা প্রভাব তো পড়তেই পারে, যেহেতু জামায়াত এর আগে কোনো ঢাকা ইউনিভার্সিটিতে বিশেষ করে কখনোই জিতে নাই তারা, মানে যে তার আশেপাশেও ছিল না। ইভেন তাদের রাজনীতি তো এরশাদ আমল থেকে নিষিদ্ধ ছিল। তো সেই নিষিদ্ধ অবস্থা থেকে তারা গুপ্ত ছাত্রলীগ হয়ে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, তো সেই জায়গায় তো তারা যদি বিজয়ী হয়, তাহলে এটা একটা ইতিহাস হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে স্বাধীনতার
সূতিকাগার বলে, যেখান থেকে স্বাধীনতা যাত্রা, স্বাধীনতার সব কিছু, সেই 7ই মার্চ বলেন, 3 মার্চ বলেন, সব কিছু এখানে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা এরাই অগ্রগামী ছিল এবং ভূমিকা রেখেছিল। তো সেই জায়গায় স্বাধীনতা বিরোধী একটা শক্তি, তাদের ছাত্র সংগঠন যদি বিজয় হয়, তাদের তার ম্যানিফেস্টো একটা তো এখন সিগনিফিকেন্ট, স্বাধীনতা বিরোধী না, তার মানে একটা অবস্থান তো অবশ্যই আছে। তারা যতই বলুক স্বাধীনতা বিরোধী না, তারা পাকিস্তানি না, কিন্তু পাকিস্তানের গালি দিলে তো তাদের লাগে। তো এই জায়গায় ওগুলো বলে কোনো লাভ নাই। তাদের মাদার অর্গানাইজেশন কি আছে সেটা হচ্ছে বিষয়। তারা তো এমন না যে ইসলামী ছাত্র শিবিরের সাথে জামাতের কোনো সম্পর্ক নাই। আমি বলছি এটাই যে যে তাদের তাদের বড় এক ধরনের বিজয় উল্লাস তারা এখানে করতে পারে, যাদের জিতে স্বাধীনতা 54 বছর পর স্বাধীনতা 2.0 তারা তাদের তাদের আপনার মনে হয় জেতার সম্ভাবনা আছে যদি আমরা খুব কাছে রেজাল্ট? অস্বাভাবিক না, অস্বাভাবিক না, কারণ আমার কাছে এই জন্য অস্বাভাবিক লাগছে না। ছাত্রদল ইতিমধ্যে বাইরে হয়ে মিছিলে নেমে গেছে। তো সবসময় মানে মনে কি হয় যে তারা কোনো আশঙ্কা দেখছেন হেরে যাওয়ার, সেজন্য আগে ভাগে মিছিল করছে? সবসময় হারু পার্টি যাদের আশঙ্কা একটু থাকে তারাই আগে ভাগে নেমে যায় এটাতে। মান্না ভাই আপনি কিন্তু হাসছেন। আবার এটাও হয় হ্যাঁ। যে এ হারু পার্টি আবার বলবে যে না না ইলেকশন ভালো হয়েছে যদি তারা আবার জিতে যায়। মান্না ভাই আপনার কি মনে হয়? আপনি হাসছেন খুব। মজা হচ্ছে কি, একটু আগে আমি এনটিভিতে ছিলাম, হ্যাঁ, আমি তখন দেখলাম যে ছাত্রদলের প্রেসিডেন্টের ওটা কথা বললেন, তো আমার কি কেন যেন মুখ দিয়ে বেরিয়ে গেলো, এগুলো বলছে ওরা কি হারছে নাকি বলে আবার আমি বলেছি, আমি কোনো ইঙ্গিত করছি বা আমি এরকম মনে করছি তাও বলছি না। অনেস্টলি বললে আমার কে জিতবে তাতে খুব কোনো মানে আমার দিলচস্পি নেই কোনো কিছু, যেই হোক। তারপরেও মানে কতগুলো কথা এসছেন এরকম, মতিউর রহমান বীরশ্রেষ্ঠকে খুবই বাজেভাবে নিন্দা করা হয়েছে। সেই শক্তি যদি জেতে, এবং যে কথা আনিস বললেন, যেই বটতলায় স্বাধীনতার পতাকা উঠেছে, নদী নদী রক্ত বয়ে যাওয়ার পরে পতাকা নামাতে পারেনি, সেইখানে আবার উনি বললেন স্বাধীনতা বিরোধী। সেই সময় তো ছিল, তাদের পূর্বপুরুষ, তাদের আগের যারা, তারা তো ছিল, তাদের পতাকা উঠবে, মানে একটা ধাক্কা তো লাগে। বলা কি যাবে, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে যদি তারা সত্যি যেতে তাহলে এই রায়কে আপনি মানবেন না, আমি জবাব দিতে পারি অ্যাভয়েড করে জন্য, ভাই আমি মানা না মানাতে কি আসে যায়। কিন্তু তারপরেও ওই বিশ্ববিদ্যালয়, ওই সংসদ এক্সিস্ট যদি করে, ফাংশন যদি করে, আমার একটা সংগঠন আছে, তারা যদি কিছু রান করে, তার মানে আমি তো অ্যাকসেপ্ট করছি, বলবেন অগত্যা অ্যাকসেপ্ট করছি, তো সেরকম তো হচ্ছে। এরকম অনেক কিছুই হয়েছে। মানে আজ থেকে ধরেন কত 14 মাস আগে, 15 মাস আগে যাদের সাথে বসিনি, যাদের সাথে চোখাচোখি হয়নি, দেখা হয়নি, তাদের সাথে তো বসছি, তাদের সাথে কথা বলছি। রাজনীতির আসলে এরকম বিচিত্র জিনিসই বটে। মানে যেরকম মোগল সাম্রাজ্যে বলা হতো যে ভাই ভাইয়ের বুকে ছুরি মারে, তো এইখানে এরকম হচ্ছে কে কাকে কখন বাড়ি বুকে লাগায়, কে কখন কার কলার ধরে, তার কোনো ঠিক নাই তো। মান্না ভাই, আমি যেটা আনিস ভাইকে জিজ্ঞেস করছিলাম যে আনিস ভাই আবার আপনাদের কথা বলছিলেন বা আপনিও বলছিলেন যে ওই সময় তো আসলে রাজনৈতিক দল হয়তো বড়, কিন্তু তার প্রতিনিধিরা বা তার ছাত্র সংগঠনেরা জিততে পারেনি। কিন্তু ওই সময় আর এই সময় কি এক মনে করেন? বা এত বছর পরে একটা নির্বাচন, এটাকে অনেকেই বলছেন লিটমাস টেস্টের মতো, যে সত্যিকারের ভোট হলে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা তো সকলে সচেতন এবং শিক্ষিত ভোটার, সো তারা নিশ্চয়ই বুঝে বা তাদের মননে কী চলছে সেটার একটা প্রমাণ পাওয়া যাবে এই নির্বাচনের রেজাল্টে। সো আপনার কি মনে হয় না যে জাতীয় রাজনীতিতে এটার একটা প্রভাব তো আসবেই? মানে খুব সিম্পল হতে চিন্তা করে, ছাত্ররা যেরকম করে ভাবে সেইভাবে কি দেশের কৃষক ভাবে? শিওরলি না। ছাত্ররা যেরকম করে ভাবে সেই রকম করে কি শ্রমিক ভাবে? না। একটা সময় ছিল শেখ মুজিব যখন 6 দফা দিয়েছেন, উনি ওই যে পূর্ব বাংলা শ্মশান কেন, বৈষম্যের কথাবার্তা বলতেন। আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি বহু মেম্বার তো 6 দফা পরেওনি। সেন্ট্রাল কমিটি 6 দফার পক্ষে কোনো রেজলিউশনও নেয়নি। শেখ মুজিবকে সভা করতে হয়েছিল গিয়ে চট্টগ্রামে। সমস্ত 6 দফার প্রোপাগান্ডা ক্যাম্পেইনটা করেছিল ছাত্রলীগ, অ্যান্ড দে ওয়ান দি মাসেস। তারপরে জনগণকে জয় করবার ব্যাপারে ছাত্রদের অনেক বড় ভূমিকা তখন ছিল, সেটা এখনও হতে পারে। কিন্তু এই মুহূর্তে ছাত্রদের মতটাই পুরো দেশবাসীর মত, এরকম ভাবার মতো কোনো কারণ নেই। এটা একটা জিনিস হবে ঠিকই, ধরেন যদি শিবির যেতে, তা অনেকে বলে আরে ভাই ইসলামী ছাত্র শিবির জিতে গেল মানে জামাতের পক্ষে তাহলে ছাত্ররা ওই রাজনীতির পক্ষে, এরকম কথা তো হতে পারে। এরকম এই ভাবনার মধ্যে আপনি কোনো অন্যায় দেখতে পারবেন না, কারণ এত ক্রিটিসিজমের পরে তো তারাই আসছে। ধরেন এরকম যদি হয় যে জামাত ইসলামে কোনো হিন্দু সদস্য হয়,
কীরকম লাগবে আপনার কাছে? কিন্তু হিন্দুদের তো কেউ কেউ সদস্য আছে জামাত ইসলাম। তো মানব ভাই, আমি দীপ্তির হয়ে আমি আপনাকে কোশ্চেন করি যে আপনি, আমরা এই যে ইলেকশন দেখছি যে ছাত্র শিবিরের প্রজেকশন আছে যে হইতেও পারে, না হইতে পারে, এবং অবশ্যই তার প্রতিদ্বন্দ্বী, প্রধান প্রতিদ্বন্দ্বী। তো এই আরেকটা প্রধান প্রতিদ্বন্দ্বী যে এখানে নাই, মনে করেন ছাত্রলীগ ছিল না, এটার কোনো ইম্প্যাক্ট এখানে দেখা যাচ্ছে যে ওদের কারণে হয়তো আজকে এই ঘটনা যে শিবির জিতে যাওয়ার মতো সম্ভাবনা দাঁড়িয়েছে? না, এটা তো একটা হতেই পারে যে ও যে বলে জিদের ভাত কুত্তাকে খাওয়াই দিলাম, হ্যাঁ, তোরা সরে দিছি আমাকে ক্ষমতা থেকে, আমি দেখে নেবো তোদেরকে, ভোটে দেখাবো। হ্যাঁ। এবং ছাত্রলীগের বা আওয়ামী লীগের ভোট তো কম না, হ্যাঁ, এখনো সুপ্ত অবস্থায় যা আছে, এদেরকে আমি হয়তো ভোটে দাঁড়াতে দিলাম না, কিন্তু ভোট দিতে তো বাধা দিচ্ছি না আমি, দেওয়া হয়েও নাই আজকে, কোনো ঘটনা নাই। তো এরা যদি সব মিলে সিদ্ধান্ত নেয়, অথবা তাদের কেন্দ্র তলে তলে সিদ্ধান্ত দেয় যে তোরা বিএনপিকে হারাবি, যেমনি পারিস ছাত্রদের যেন না জিতে, কিন্তু সবাই তো ওদের শত্রু, সবাই মিলেই তো ওদেরকে তাড়িয়েছে, তাহলে ওরা কেন? তখন দাঁড়িয়েছে। এখন রাজনীতিতে চিরদিনের জন্য আপনার মনে হয় এখন কারোর সাথে সাথে সখ্য আছে মোটামুটি তলে আমি তলে? একটা ধারণার কথা বলছি, আমার মনে কেউ সব এখানে আমি বলবোই বা কেন, আমার মনের কথা সব জানলে তো আমি একটা অসুবিধায় পড়ে যেতে পারি। না, রাজনীতিতে সবই বলতে হবে, যেটা তো কোনো কথা নেই, কিন্তু আমি একটা ধারণা করলাম যদি তারা এরকম ভাবে, তাদের ভাবনার মধ্যে কী দোষ আছে? তোরা আমাদের নেত্রীকে পালাতে পারে দৌড়াতে দৌড়াতে দেশ থেকে বের করে দিয়েছিস, আমরা শোধ দেবো, করতে পারে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন তো জামাতও তো এই আন্দোলনে ছিল, তখন বলবে যে বড় শত্রুকে মোকাবেলার জন্য ছোট শত্রুর সাথে বন্ধুত্ব করলাম, এরকম থিওরি ইন্টারন্যাশনালি চালু আছে, সেরকম করে তো হতে পারে। সেটা যদি হয়, হ্যাঁ, সেটা একটা রেজাল্ট হতে পারে। আমাদের দেশে তো জাতীয় নির্বাচন, আর এটা কিন্তু সত্যিই যে বড় রকম অভিযোগ আছে যে শিবির প্রধানত শেল্টার নিয়েছিল ছাত্রলীগের মধ্যে। হ্যাঁ, নিয়েছে তো। ভিপি ক্যান্ডিডেট, জিএস ক্যান্ডিডেট, এসব অভিযোগ আছে তো, গুপ্ত শিবিরটা বলেছে, ভিডিও দেখাতে পারি যে তোমরা ওই ওদের মিছিল করেছো, আমাদের উপর হামলা করেছো, বলেছে তো। এখন গুপ্ত ছাত্রলীগরা কোথায় আছেন সেটাও তো বোঝা না, যাচ্ছে তারা না। জামাতের মধ্যেই থাকতে পারে, কিন্তু আমি বলছি কি তারপরেও আপনি কি করবেন, এই ভোট অ্যাকসেপ্ট করেন নাকি করেন না? আপনি বলতে পারবেন এই ভোট আমি অ্যাকসেপ্ট করি না। আমি আপনাকে বলছি, এমনকি ছাত্রদলও সংবাদ সম্মেলন করে তো বলছে না যে এই ভোট আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। শিবির যদি জিতে যায়, তারপরে জিতে পারবে না, এই ভোট অ্যাকসেপ্ট করি না, তবে তুমি হেরে গেছো বলে অ্যাকসেপ্ট করো না। আগে যদি বলতে তাহলে একটা কথা ছিল, এসব বিতর্ক আসবে না। আমাদের রাজনীতির মধ্যে না অনেকগুলো বছর ধরে অনেক অনিষ্পত্তি সম্পন্ন, মানে যেটা নিষ্পত্তি হয়নি, অনিষ্পন্ন প্রশ্ন আছে, যেগুলো বারে বারে আমাদের কুড়ি করে খাচ্ছে। স্বাধীনতার প্রশ্ন, তার ঘোষণার প্রশ্ন, তার চেতনার প্রশ্ন, মানে একদম বেসিক জিনিসটা এমন এমন ডিফারেন্স আছে যে কখনোই মিটছে না। এখনও এই না মিটবার কারণে এই প্রশ্নগুলো আপনার কাছে আবার আসছে। এবং দেখা যায় গন্ডগোল বা সমস্যার মূলে ওই প্রশ্নগুলোই বারবার মাথা চাড়ে। তো এখানে আমরা সমাধানে কিভাবে আসতে পারি? আসলে জাতি হিসেবে এগিয়ে যাওয়ার জন্য সমাধানটা তো আসলে দরকার। আমরা অন্য জিনিস নিয়ে ডিবেট করতে পারি, কিন্তু এই জায়গার সমাধান কিভাবে আসবে? অনেস্টলি যদি বলি, তাহলে ধরেন বড় দল যেগুলো আছে তাদের মধ্যে যদি দেশপ্রেমের ব্যাপারটা বড় হয়, তারা যদি নিজেদের জেদ বহাল না রেখে মনে করে যে জাতীয় স্বার্থে যা করা উচিত তাই করি, তাহলে নিষ্পন্ন হতে পারে। যেমন বিএনপি প্রেসিডেন্সিয়াল সিস্টেম চাইতো, আওয়ামী লীগ পার্লামেন্টারি সিস্টেম চাইতো, কিন্তু জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপি অ্যাগ্রি করলো না, আমরাও পার্লামেন্টারি সিস্টেম চাই। খেয়াল করেন, তাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়া প্রেসিডেন্সিয়াল সিস্টেম করেছিলেন, তারা এইখানে আসলো। ডিড দে লুজ? নো, তাদের কোনো লস হয়নি, বরঞ্চ বিএনপি এখন দেশের পার্টি, পার্লামেন্টারি সিস্টেম করছে। এখন বিশালভাবে একটা বিতর্ক চলছে, বাংলাদেশি জাতীয়তাবাদ না বাঙালি জাতীয়তাবাদ। আমি দেখছি যে ব্যাপক মানুষ এই চিন্তার মধ্যে এসে যাচ্ছে যে না, বাঙালি বললে তো ওই যে চাকমা গারো যারা আছে এরা তো বাদ পড়ে যাচ্ছে, তাদেরকে ইনক্লুড করার জন্য কী করা যায়, একটা থিওরি আসছে, মানুষ মেনে নিচ্ছে। তো যুক্তির কাছে তো মানবেন। বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে, সেই অন্তর্বর্তী সরকারও যদি আমাদের এই জাতীয় বিতর্কগুলো যেটা আমাদের কুড়ে কুড়ে খায়, সেগুলো নিষ্পত্তির জন্য একটা উদ্যোগ নিত, অনেক জিনিস হয়তো রিজলভ করে ফেলতে পারতেন আপনি। কিন্তু কিছুই উদ্যোগ নেওয়া হয়নি, সরাসরি আপনি ক্ষমতার লড়ে পাঠিয়ে দিয়েছেন, বলছেন জাতীয় ঐক্য, কিন্তু আপনি যখন জাতীয় নির্বাচন দিচ্ছেন তখন ঐক্য হতে পারে নাকি? আপনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তা আমি চেষ্টা করব যে এই মানুষের চরিত্রই খারাপ, এর যদি ভোট দেয় তো সর্বনাশ হয়ে যাবে, আমি এটা মানুষকে বোঝাতে চাইবো, তা না হলে আমি জিতবো কীভাবে? আপনি যে আমার চাইতে খারাপ তা বোঝাতে না পারলে আমি জিতবো কেমনে? তো এই প্রতিযোগিতার মধ্যে আবার জাতীয় ঐক্য, আমার আপনার ঐক্য কীরকম করে হবে? হচ্ছে না, বরঞ্চ এটা পারলে উস্কে দিচ্ছে। ওরা তো ভোট চায় না, ওরা ভোট নষ্ট করতে চায়, ও তো রাজাকার ছিল, ও তো গুপ্তচর ছিল, এইরকম কথাবার্তা। আমি বলবো রিলেটিভলি অনেক কমেছে, আমরা অনেক ডেভেলপমেন্টের জায়গায় আসছি। ডাকসু নির্বাচনে ছাত্ররা যে ধৈর্য দেখিয়েছে, কোনো ধাক্কা ধাক্কিও বলতে হয়নি, আমার তো অবাক লেগেছে। মারামারি কিরাকিরি হওয়ার কথা কিছু হয়নি।
দ্যাটস ট্রু। আনিস ভাই, এইটুকু মিনিমাম মানে শৃঙ্খলা, গ্রহণযোগ্যতা এবং মানে নিয়ম নীতির মধ্যে যদি আমরা জাতীয় নির্বাচনটাও চাই, অফকোর্স আমরা সবাই চাই, কি কি করা উচিত বলে মনে করেন প্রশাসনের বা সরকারের? কি কি ব্যবস্থা আমরা নিতে পারি এখন থেকে? অনেক বড় বিস্তৃত জায়গা, এই জায়গা তো কথা বলা খুব আমরা কি কাজ কঠিন। শুরু করেছি? কিছু তো করেছে। আমি আজকে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট একটা গোষ্ঠীকে জিজ্ঞেস করলাম যে কী করছে, বললো যে আমরা কোন কোন কেন্দ্রে ইলেকশন হবে এগুলো নিয়ে কাজ করছি এখন, ওগুলা দেখছি। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা সদস্যের সাথে আমার কথা হয়েছে, বলে যে আমরা এই মুহূর্তে ওইগুলো করছি। তো জাতীয় নির্বাচনের তো আসলে ওই সুষ্ঠু হওয়ার পেছনে শুধু যে আইন শৃঙ্খলা তা না, এটা রাজনৈতিক ডিসিশন হতে হবে। এটা নিয়ে কথা বলবো। দর্শক, Stakeholder আমরা যারা অনলাইনে আছে, রয়েছে, টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছি, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবে। স্টেক হোল্ডার যারা আছে তারা তারা কিভাবে নিচ্ছে ইলেকশনটাকে সেটার উপর নির্ভর করছে। আওয়ামী লীগের বড় একটা আসে, এখানে প্রশ্ন আসে, আওয়ামী লীগ ইলেকশন করতে পারছে কিনা, যদি না পারে তাহলে তাদের ভূমিকা কি হবে, ইলেকশনকে বানচাল করায় কি তারা ভূমিকা রাখবে, না তারা চাইবে যে যা হোক একটা ইলেকশন হয়ে যাক, ইউনূস বিদায় নিক। তা আসলে তারা কোনটা চায় সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তারপরে যারা যারা আওয়ামী লীগকে বাদ দিয়ে যারা আছে তারাও বা নিজেদের মধ্যে কতটুকু শান্তিপূর্ণ অবস্থান রাখবে। যেমন আমরা এখন বলছি যে ডাকসু ইলেকশন ঠিক মতোই হয়েছে, মান্না ভাই যেটা বললেন ধাক্কাধাক্কি হয়নি, কিন্তু আবার এই মুহূর্তে হচ্ছে যে যখন রেজাল্ট যখন আসতেছে বা রেজাল্ট গণনা যখন সময় আসছে, তখন আবার মুখোমুখি ছাত্র শিবির এবং ছাত্রদল তারা আন্দোলন করছে, ঢাকা ইউনিভার্সিটিতে তারা উত্তেজনা বিরাজ করছে। সো এগুলো আসলে নির্ভর করে ওই সময়ের কোন পরিস্থিতি, কোন প্রেক্ষিতে কি হয় সেটা। বাট আমি মনে করি যে ইনক্লুসিভ ইলেকশন যখন হবে না, তখন নানা ঝামেলা তৈরি হবে। ইনক্লুসিভ ইলেকশন যখন হয়, ইনক্লুসিভ ইলেকশন বলতে আওয়ামী লীগের পার্টিসিপেশন? আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই, যেটা আমরা 90-এর আন্দোলনের পরে জাতীয় পার্টি সহ সব দল যেভাবে একটা ইলেকশন করছে, পতিত পার্টি যারা ছিল তাদেরকে নিয়েও করেছে। এখন কত পতিতা মানে মানে ফতোয়া হবে যে পতিত পার্টিকে ইলেকশন আসতে পারে না আসা, সেটা মান্নাবারে নির্ধারণ করবে। কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ মানে স্বাধীন চিন্তার মানুষ হিসেবে আমি বলবো যে মান্নাবারে যদি ইনক্লুসিভ ইলেকশনে না যান, আরেকটা ঝামেলা তৈরি করে যাচ্ছেন, যেটা আগামী প্রজন্ম আবার আমাদেরকে প্রশ্ন করবে যে তোমরা এক সময় হাসিনার ইলেকশনের খুব বদনাম করছিলা, উনি হয় নাই, আবার এই ডক্টর ইউনূসের ইলেকশনে তো তোমরা কিছু বলো নাই। এবং এদের আওয়ামী লীগ জাতীয় ছাড়া বাকি সব দল আসলে কি সেটাকে আপনি ইনক্লুসিভ নির্বাচন বলবেন আমি নাকি মনে না? করি যে আওয়ামী লীগ বাংলাদেশে একটা বড় দল, জাতীয় পার্টি থেকেও অনেক বড় দল। বিএনপি আওয়ামী লীগ মুখোমুখি একটা দল এবং একটা প্রধান প্রতিদ্বন্দ্বী। তো প্রধান প্রতিদ্বন্দ্বীকে ছাড়া যে ইলেকশন হয় সেটা তো ওই হাসিনা মার্কা ইলেকশনে। আমি এখানে মান্না ভাইয়ের কাছে যেতে চাই, আপনি কি একমত যে আওয়ামী লীগ নির্বাচনে না আসলে সেটা ইনক্লুসিভ নির্বাচন হবে না? প্রফেসর ইউনূস নিজেও কিন্তু ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন, ব্যাখ্যা দেন ইনক্লুসিভ ইলেকশন মানে কি। এখন ধরেন আওয়ামী লীগ কি ইলেকশন করতে পারবে, এরকম প্রশ্ন পাল্টা কেউ করতে পারে। জামাত ইসলামকে ইলেকশন করতে পারবে, তাদের স্বাধীনতা যুদ্ধের সময় যে ভূমিকা ছিল। আমি এই বিতর্কের মধ্যে যাওয়ার আগে বলবো, কেন চাইছি তার ইলেকশন করুক কিংবা কেন চাইছি না যে তার ইলেকশন করুক, সেটা স্পষ্ট হওয়া উচিত। বর্তমান মুহূর্তে আমি মনে করি যদি এখন আওয়ামী লীগ ইলেকশনের মধ্যে অন্তর্ভুক্ত হয় উইদাউট কোনো অনুতাপ, অনুশোচনা, অপরাধ স্বীকার বা ট্রুথ কমিশন করে যেরকম করে না, তাহলে তারা তাদের যে কৃত অপরাধ, আমি মনে করি তারা অনেক অপরাধ করেছে, সেই অপরাধকেই আবার লালন করতে চাইবে। আমি এটা আলো করতে চাই না। অথচ যখন পলিটিক্যাল অ্যাক্টিভিটি ব্যান করা হয়েছে আমি সমর্থন করেছি। আমি এরকম মনে করি তারা যদি দলগতভাবে বলে যে আমরা কোনো অপরাধী করেই আমরা সব ঠিক করেছি, আমরা এটাই চালিয়ে যাব, তাহলে আমি দেবো কেন তাকে? মাত্র 40 দিনে আপনি 1,500 লোক খুন করে ফেলেছেন, তারপরেও আপনার মধ্যে কোনো কষ্ট হবে না, তারপরে আপনাকে আনতে হবে কী কারণে? এবং তাদেরকে যেরকম করে জাতীয় পার্টি জায়েজ করেছে, জাতীয় পার্টি যদি মনে না করে যে তারাই ভুল করেছে, তাহলে তাদেরকে নিলে ভুল। আমরা তো ধরেন স্বাধীনতার পর থেকে ক্রমাগতভাবে বলেছি যে জামাত ইসলামকে স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে জাতির কাছে, তারা স্বাধীনতা যুদ্ধের সময় যে অপরাধ করেছে। আমাদের কথাই না চলুক, আমাদের কথায় দেশের ভাগ্য নির্ধারিত রাখুক, আমাদের কথা অনুযায়ী রাজনীতি নির্ধারিত রাখুক, কিন্তু তারপরে যদি আমি মনে করি আমার কথাটা ঠিক ছিল, তাহলে তো আমি এটা বলেই যাব। ঠিক এরকম করে আমি এখনও বলছি, আওয়ামী লীগের ইনক্লুশনের প্রশ্ন তখন আসবে যখন
যে অপরাধ হয়েছে মানবতা বিরোধী, যে পরিমাণ অপরাধ যেখানে হয়েছে তার শাস্তি হতে হবে। এটা আগে হবে তারপরে নির্বাচন, তাও কিন্তু বলছি না, কিন্তু এইটা একটা নীতি হিসেবে ঘোষিত হবে, সেই অনুযায়ী কার্যক্রম চলতে থাকবে এবং দেখবো যে এরাই অপরাধের স্বীকার করে কিনা, দলগতভাবে তাদের পজিশনটা কি হয়। আমি আমার জায়গা থেকে বলছি, ওইটা যদি হয় তাহলে আমি এটা মানবো। ধরেন আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট যখন পেয়েছে, সেটা মেবি 30%-এর মতো। সেই 30% ভোটার কই যাবে, তারা কোথায় ভোট দেবে? আচ্ছা, তারা যদি মনে করে না আওয়ামী লীগের চাইতে বিএনপি ভালো, তাদের তো এমন মনে হতে পারে আওয়ামী লীগ অলরেডি বিএনপি ভালো নয়, তখন কার কাছে যাবে? মানে তাহলে জামাতের কাছে যাবে। আমি আবার তাও চাই না। আমি ওই জায়গায় মানুষের কাছে চয়েস রাখতে চাই, আবার যারা এরকম ভুল করেছেন তাদের জন্য অপশন রাখতে চাই, যাতে তারা একটা ফেয়ার পলিটিক্সে আসতে পারেন, আবার নতুন করে এই অপরাধের জায়গাটা তৈরি করতে না পারেন। সেরকম করে করা যেতে পারে। হিউজ টাস্ক। আমরা যে সংস্কারের কথা বলেছিলাম, সেই সংস্কারের মধ্যে সব কিছু ইনক্লুডেড হওয়া উচিত ছিল। যদি তার জন্য আরও সময় লাগতো, ব্যক্তিগতভাবে ধরেন আমি ক্যাম্পেইন করেছি মিনিমাম 3 বছর এই সংস্কারের জন্য লাগবে। আমি মনে করতাম যে এর জন্য যতদিন লাগে ততদিন সংস্কার করেই ভোটটা হোক, কিন্তু মানুষকে বোঝাবো এই জন্য আমি এই করছি, কিন্তু আপনি কিছুই বোঝাচ্ছেন না, যার যার মতো করছেন। আর ওইদিকে উপদেষ্টা অনেককে বাড়িছে যারা আবার মাল কামারের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, তাহলে তো এরকম করে কাজটা হবে না। এটা অনেক বড় মাপের একটা কাজ, যেটা একটা আদর্শে উদ্বুদ্ধ হয়ে করবার কাজ। সেটা যদি করেন তাহলে করতে পারতেন। ওই অর্থে আমি মনে করি ইনক্লুসিভ ইলেকশন যখন বলছেন, বলার মধ্যে আমি দোষ দেখছি না, কিন্তু তার ব্যাখ্যাটা প্রপার হতে হবে, না হলে এটাকে যে যেমন পারে ব্যবহার করতে পারে। মান্না ভাই, আপনারা কি আনতে পারেন না এটা যে ঠিক আছে, আপনি যে অর্থে বলছেন যে ওদের ন্যূনতম অনুশোচনা, ন্যূনতম ক্ষমা চাওয়ার, যে অনুতপ্ত হওয়ার যে বিষয়গুলা, আপনারা যখন জাতীয়ভাবে বসছেন, যেটা আপনি বললেন যে আমরা যে আসলে সংস্কারের যে কথাগুলো বলছি, তো এখানে এটাও তো ইনক্লুড করে দিতে পারেন আপনি। 71-এ যারা গণহত্যা করেছিল তারাও ক্ষমা চাক, আরও যারা যে সমস্ত দল যত অপরাধ করেছিল তারা ক্ষমা চায়, একসাথে ইলেকশন করি আমরা। যেটা কবিতা আছে না, কি আর বলো হয় হৃদয় খুঁড়ে দুঃখ জাগাতে চাই। আমি কষ্ট করি কী কারণে একটা মানে পরিশ্রম করি কেন একটা কষ্ট জাগাতে চাইবো? আওয়ামী লীগ এখন নাই, তাতে আমার খুব অসুবিধা হচ্ছে তা না। ঠিক আছে, যেরকম ইলেকশনে যেমন ইউনিভার্সিটিতে হয়ে গেল, এই ভোট নিয়ে কেউ নতুন করে ভোট করবার কথা বলবে না। জাতীয় ভোটে যদি এরকম হয়, আওয়ামী লীগ আমাদেরকে 3 বার বাদ দিয়ে ইলেকশন করেছে, তারপর তো টিকে ছিল। এই কারণে এটা আমি নিজের থেকে ইস্যুটা তুলছি না। যদি বলেন যে আওয়ামী লীগ জামাতকে একসাথে করছি না কেন, আমি আওয়ামী লীগ আর জামাতকে এক ব্র্যাকেটে ফেলতে চাই না। অতএব যার যার জায়গা তার তার জায়গা থেকে করতে চাই। প্রশ্ন হচ্ছে, একটা অন্তর্বর্তী সরকার কি এত বড় টাস্ক করতে পারবে? আমি এটা না অন্তর্বর্তী নির্বাচিত কি এটা নিয়ে বসে করি না। সত্যই মেজরিটি যদি মনে করে যে এই রেপটা যুক্তিসঙ্গত হয়েছে, কোনোভাবেই সেটা যুক্তিসঙ্গত নয়। মেজরিটি যদি মনে করে এই খুন করাটা যুক্তিসঙ্গত, সেটাও যুক্তিসঙ্গত নয়। ওই যে সত্যই কোপার্নিকাস বলেছেন পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, ফাঁসি দিয়েছেন তো কী হচ্ছে, সেইটাই তো সত্য প্রমাণিত হয়েছে। আজকে আমার দেশেও যে সত্যটা প্রতিষ্ঠিত হওয়া উচিত রাজনীতির জায়গায়, তার জন্য লড়াই করব, আমি একদিন জিতবো এরকম মনে করি। মানে আমি আমার কথাগুলো বলে যাচ্ছি, জানি যে জীবিতকালে দেখতে পারবো কি পারবো না তা জানি না, কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন সেরকম করে আমি কোনো উদ্যোগের জায়গাতেও যাচ্ছি না, সেরকম করে আমি দুটোকে ব্র্যাকেটও করতে চাইছি না। আমি এই রকম যেখানে যেখানে সুযোগ পাচ্ছি কথাগুলো বলছি, মনে করি একদিন মানুষের চেতনা জাগে এখানে আসবে। লাস্ট কথা এটা এই দিয়ে শেষ করি। দেখেন, আমি দেখেছি যে আওয়ামী লীগের 15 বছরের শেষের দিকে আওয়ামী লীগ নিজেকে অজেয় মনে করতো। মানুষও ভাবতে শুরু করে দিয়েছিল যে শেখ হাসিনাকে কেউ নামাতে পারবে না, ও যতদিন আছে ততদিন পর্যন্ত তোমরা তার কিছুই করতে পারতে না। আমি আমার ভিডিও আছে, এই জন্য আমি জোর করে বলছি, আমি যে খুব বিশ্বাস থেকে বলেছি এরকম চ্যালেঞ্জ করছি না, কিন্তু রাজনীতি এই কথা বলে যে এই অন্যায় চিরজীবন টিকতে পারে না, আমি কিন্তু এটা বলে গেছি। শেষ পর্যন্ত সত্যি হয়েছে। যেটা পারিনি তা হচ্ছে একটা ভুল অন্যায়কে সরিয়ে সেই জায়গাতে একটা শুদ্ধ ন্যায়কে প্রতিস্থাপন করতে পারিনি, কিন্তু এটা পারবো, আজ হোক কাল হোক। এটাই তো জীবনের সংগ্রাম। আমি যে জীবনে আমরা যেদিকে যাচ্ছি সেখানে কি ভুল হচ্ছে না? আমরা যেদিকে যাচ্ছি আবার তো আরেকটা প্রজন্ম এসে আমাদেরকে জিজ্ঞেস করবে, মানে আমরা কোন দিকে যাচ্ছি, মানে কোনটার কথা বলছেন স্পেসিফিক? ওই যে ইনক্লুসিভ ছাড়া যাচ্ছি, যেভাবে আমরা যাচ্ছি, ন্যায় অন্যায়, যা অতীতের ন্যায় অন্যায় হিসাব করছি, বর্তমানের ন্যায় অন্যায়ের কোনো কথা নাই। আচ্ছা আনিস, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি যদি কিছু মনে না করে? কেন? আজকে এই প্রশ্ন যেমন আপনি আমাকে করছেন, গত 3টা টার্ম ইলেকশন নিয়ে আওয়ামী লীগ যে জালিয়াতি করেছে, তখন তো আপনি প্রশ্ন কাউকে করতে পারেননি, করতে পেরেছেন? আমি নিজে পার্সোনালি আমাকে জিজ্ঞেস করলে করছি, আমি উত্তর দিয়েছি। পার্সনই করেছেন, বাকিটা করতে পারেনি। কিন্তু আমি কিন্তু
এটা সবার সামনে বলেছি, 2 বছর জেল কেটেছি, 14 দিন 16 দিন রিমান্ডে ছিলাম। আমি সেই মানুষ, আবার বলছি যে এখন তার জন্যে আমি দাঁড়াবো কখন, যদি মনে করি সে একটা পরিশুদ্ধ রাস্তায় আসবে। আমি দেখছি না এটা। আমি নিজে তো আওয়ামী লীগ আমি আপনার করেছি, সাথে একমত। আমি আওয়ামী লীগ ও করেছি, পরিশুদ্ধ আওয়ামী লীগের রাস্তায় আসে সাংগঠনিক নাই। সম্পাদক ছিলাম। হ্যাঁ। আমার সাথে আওয়ামী লীগের নেতাদের অনেক পরিচয় আছে। আমি তাদের মধ্যে সেই অনুষ্ঠান দেখছি না। আমি তাদেরকে শুদ্ধ করবার জন্য যে চেষ্টা করছি সেটা করছি না, কিন্তু আমি যখন দেখছি না তখন মনে করছি তারা তাদের জীবন যাপন করুক, তারা তাদের রাজনীতি করুক, আমি আমার পথে থাকবো, তাদেরটা আমি বদারি করছি না। ওরা যদি 3 টার্ম আমাকে বাদ দিয়ে নির্বাচন করতে পারে, তা আমি 1 টার্ম করছি, তাও মাত্র 1 বছর পরে। তারপরে দেখা যাবে আরও কী হয়। ভবিষ্যৎ প্রজন্ম যদি প্রশ্ন তোলে, তাহলে সেই প্রজন্মের প্রশ্নের জবাব দেব। দিতে পারলে থাকলাম, না যদি দিতে পারি তাহলে সেই প্রজন্ম এসে নির্ধারণ করবে ভবিষ্যৎ। তারা কিভাবে নির্ধারণ করে, সেই তো। কিন্তু আমি আসলে বুঝলাম না যে আওয়ামী লীগের 3 টার্মের নির্বাচনের সাথে এই নির্বাচনে যদি আওয়ামী লীগ না আসে সেটাকে কি এক করা যাবে? না, কেন বাকি সবগুলো দল তো একসাথে আসছে। এক করবেন কিভাবে? ওখানে আওয়ামী লীগ একলা সবাইকে বাদ দিয়ে দিয়েছিল, আর এখানে আর আওয়ামী লীগ সবাই ছাড়া মিলে সবাই আওয়ামী আছে। লীগকে বাদ দিয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি। তো ওইটা এক হবে না। সো ওই ইনক্লুসিভনেস কিন্তু ছাড়া যেটা, কিন্তু মানবে আপনি যে অভিযোগ করেন আওয়ামী লীগ সবাইকে বাদ দিয়ে দিয়েছে, আওয়ামী লীগ সবাইকে ছাড়া ইলেকশন করেছে, এটা সত্য। কিন্তু বাংলাদেশের ইতিহাসে কি এটা হয়েছে যে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দাঁড়াতেই পারবে না? আপনারা এখনো চেষ্টা করছেন যে জাতীয় পার্টি কি বলেন? জামাত ইসলাম, জামাতে ইসলাম 75-এর পরে কথা বলেন আপনি। না 75 পরে কেন বলবো? বাংলাদেশ বললে আপনি বাংলাদেশ দিয়েই বলেন। আপনি বললেন যে এরকম কি হয়েছে, হয়েছে তো একবার হয়েছে হয়েছে। 75-এর আগে যে ইলেকশন হয়েছে, দল ছিল না, দল নিষিদ্ধ ছিল। কিন্তু এর পরবর্তীতে যেগুলো হয়েছে, মনে করেন 75 পরবর্তী যত ইলেকশন হয়েছে, যখন সর্বদলীয় ইলেকশন হচ্ছে, তখন তো আমরা একটা দলকে নিষিদ্ধ করে ইলেকশন করি না। আমরা হচ্ছে যে দল ইলেকশনে যায় নাই এমন পরিবেশ তৈরি করেছি, বা যেতে যাতে না পারে সেই পরিবেশ তৈরি করেছি। জামাত তো নিষিদ্ধই ছিল। জামাত ইলেকশন করতে পারবে না, তার জন্য তো তার মানে কি বলে যে নিবন্ধনই বাতিল করে দেওয়া হয়েছিল। চলেছে তো সেইভাবে। কিন্তু আমাদের সাবজেক্ট কিন্তু একটা দিকে ঘুরে গেল, আমি জানি না। ইটস ওকে, আমরা সামগ্রিক রাজনীতি নিয়ে কথা বলতে না, পারি। ঠিক আছে, আপনি আপনার ব্যক্ত করেন, আমি আপনার অনেক কিছুর সাথে একমত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইটা একটা আগামী প্রজন্মের জন্য আরেকটা ধাক্কা রেখে যাচ্ছে। আপনি বলেন যে কয় বছর থাকবো আমাদের এই সংসদ, সেটাও আবার কেন, লেজিটিমেসি কেন সংকটে থাকবে? আমরা কেন এখন কেয়ারটেকার গভর্নমেন্ট, মানে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, এই সময় কেন আমরা এগুলো সমাধান করতে পারি না? আবার অন্য দলীয় সরকার আসলে এগুলো সমাধান হবে আমাদের তো মনে হয় না, তখন হাঙ্গামা তো আরও বাড়বে। আমি ইতিহাস যতটুকু পড়বার চেষ্টা করেছি তাতে আমি কখনো দেখি নেই যে হিটলারের পার্টি যে ব্যান্ড করার সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, এখন ওঠে না। মুসলিনের পার্টি যে ব্যান্ড ছিল কোনোদিন প্রশ্ন ওঠে না, উঠবেও না। এটাও হতে পারে, নির্ভর করে পরবর্তী শাসনটা আপনি জনগণকে স্যাটিসফাই করতে পারেন কিনা। উঠবে না কেন? উঠবে না, উঠে নাই, ওখানে তো ওঠে নাই। উঠে নাই কেন? কারণ সেটাকে বন্ধ করা হয়েছিল একটা নির্বাহী আদেশে না, সেটাকে বন্ধ করা হয়েছিল আন্তর্জাতিক আদালতে। সো আমরা ওই জায়গায় যাচ্ছি না, ওইটা আরেকটা ভিন্ন আমাদের ওই প্রশ্ন। স্বচ্ছতা নাই। সেটা আর একটা ভিন্ন প্রশ্ন, ওইটারই আমি বিতর্ক করবো না। মেবি এটা একটা আদালতের মাধ্যমে করতে পারলে ভালো হতো, মেবি অত টাইম পাওয়া যেত না। মেবি ওরাও যতক্ষণ ডিসেন্ট পার্টি ছিল, ইনস্পাইট অফ বিং এ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ তার চেয়ে বেশি ইনডিসেন্ট, তারা বেশি ভায়োলেন্ট হচ্ছে। এটা একটু বেশি হয়ে যাচ্ছে না, বেশি কেন হবে? কোনটা বেশি? মানে নাজি থেকে বেশি হয়ে যাচ্ছে না, মানে আওয়ামী লীগ ওদের থেকেও খারাপ ছিল, খারাপ। আনিস, বিশ্বাস করবেন আমি তো ওয়ার্ল্ড ওয়ারের অনেকগুলো ছবি দেখেছি, নাজিদের অত্যাচারের ছবি দেখেছি। যেইভাবে আপনার অভ্যুত্থানের সময় মানুষকে হত্যা করা হয়েছে, শেখ হাসিনা যেইভাবে নির্দেশ দিয়েছেন, হিটলার এরকম করে নির্দেশ দিয়েছেন, এর ভিতর কোনো। কিন্তু আপনি তো এটাও স্বীকার করবেন যে ওই সমস্ত জায়গায় যে যুদ্ধটা হয়েছিল, এটা বেশিরভাগই এথনিক ক্লিনজিং ছিল। আমাদের তো রাজনৈতিক বিরোধ, রাজনৈতিক মত পার্থক্য, আপনি গণহত্যা বলেন, যাই কিছু বলেন, সেটা তো আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে। আমাদের কাছে আমার সাথে শেখ হাসিনার বা নাৎসিদের সাথে তো বেসিক পার্থক্য আমাদের ওই জায়গায়। আমার সাথে শেখ হাসিনার বা আওয়ামী লীগের কোনো ইথিক্যাল পলিটিক্যাল ডিফারেন্সের ব্যাপার ছিল না। উনি করেছেন কেন? আমি তাকে অপোজ করেছি, তাই উনি আমাকে জেলে রেখে দিয়েছেন। পারলে ফাঁসি দিয়ে দিতেন, পারলে ক্রসফায়ার দিয়ে দিতেন। না, ওগুলো নিয়ে আমার কোনো ইয়ে নাই। 14 বছর আপনাদের সাথে, বিরোধী দলের সাথে যে ট্রিটমেন্ট উনি করেছেন, ইলেকশনগুলো যে একটা ফার্সিক্যাল ইলেকশন করেছেন, এগুলো তো আমাদের কোনো আপত্তি নেই কারো, কেউ এটার সাফাই গাইতে পারে না। তাহলে এখন কি বলছেন? হ্যাঁ, মানে আপনার বক্তব্যটা। আমি এখন বলছি যে আপনি আর অতীতে যেগুলো হয়েছে আপনি আবার একই রিপিট করছেন আরেকটা প্রজন্মের জন্য। রিপিট তো করছি না। আবার একই কথা বলবে। আমি কি সেই অত্যাচার করছি?
আমি শুধু বলছি আমার কথা বলছি। আপনি তো ভোট মানে তার ভোটাধিকারই দিচ্ছেন না। না, ভোটাধিকার- আপনি জনগণকে বলেন আমি ভোটাধিকার দেবো না, আপনার কারণ আওয়ামী লীগের লোক ভোট দিতে পারবে না। আপনি জনগণকে প্রত্যাখ্যানের সুযোগ দেন। আওয়ামী লীগকে লোকজন ভোট দিতে পারবে না। আওয়ামী লীগের লোকজন তো ভোটাধিকার বঞ্চিত। আওয়ামী লীগের সব লোক কি ইয়ে ছিল, আপনার স্বৈরশাসনের পার্ট ছিল? তো ভোটাধিকার বঞ্চিত কেমনে বলছে, তারা ভোট দিতে বা পারছে আমার না। নাগরিক অধিকার আছে ইলেকশন করার, আমি তো সেটা আপনি ইলেকশন আমাকে দিচ্ছেন না। করেন সেটা তো আপনি আমাকে দিচ্ছেন না। আপনি করেন আপনি- আইনগতভাবে তো আপনি- যার নামে মামলা আছে, যে খুন করেছে, সে নির্বাচনে দাঁড়াতে পারে না, সেটা তো বাংলাদেশের আইনই বলে না। সেটা হোক না, কিন্তু আমরা তো গড়ে দিচ্ছি সেটা হোক। যারা অপরাধী, যারা যুদ্ধ অপরাধের মতো অপরাধ যদি যাদের নামে করে থাকে, মামলা নেই, যারা অন্যায় করেনি, তারা তো আর কোনো রিফাইন আওয়ামী লীগ নিয়েও আসছে না না। আপনি তো দল নিষিদ্ধ করছেন। আপনি সরকারের কার্যক্রমের জন্য দল নিষিদ্ধ করতে পারেন না। সরকার অ্যাট্রোসিটি যা করেছে তার বিচার করে। এগুলো কিন্তু আলোচনা আপনি অন্যদিকে দল যাচ্ছে, যেটার নিষিদ্ধ- কোনো নিষ্পত্তি নেই। একদম আমাদের এই time আলোচনার শেষ জন্য হয়ে আমাদের গেছে, আসলে শেষ হয়ে অনেক গেছে। সময় লাগবে। আমরা ছিলাম প্লিজ। আমরা ছিলাম আসলে ডাকসু নির্বাচনের, কিন্তু সেই নির্বাচন থেকে আমাদের বহু কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন, যেটি এখনো আসেনি, সেখানে আমরা চলে গেছিলাম। প্রিয় দর্শক, আমরা কথা বলতেই থাকবো নিশ্চয়ই, তবে আজকে রাতের মধ্যে আমরা জানতে পারবো যে শিক্ষার্থীদের আনন্দের সাথে অংশগ্রহণে যে ডাকসু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ফলাফল আসলে কি হচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধি কারা করতে যাচ্ছেন, সেই প্রতিনিধিত্ব দেখার আশা নিয়ে আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে। থ্যাংক ইউ।